আমরা আজ পড়ব E1CB অর্থাৎ এলিমিনেশন ইউনিমলিকুলার কনজুগেট বেস। তো এলিমিনেশন রিয়াকশন আমরা দেখেছি, তার দুটো ভাগও আমরা পড়েছি, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2। সেই E1 এর আরেকটা রকম যেটা কনজুগেট বেস ইন্টারমিডিয়েট দিয়ে যাবে তারই নাম হচ্ছে E1CB। এটা বোঝার জন্য আমরা দুটো এক্সাম্পল ইউজ করব। একটা এক্সাম্পল আমরা নেব ডিগ্রেডেশন অফ হেমিঅ্যাসিটাল অর হেমিকিটাল আন্ডার বেসিক কন্ডিশন। এই হেমিঅ্যাসিটাল, কিটাল, হেমিকিটাল এই ব্যাপারগুলো নিয়ে অ্যালডিহাইড কিটোনে ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো এটা সম্পর্কে আইডিয়া পেতে গেলে আমাদেরকে ওই প্লেলিস্টে গিয়ে দেখতে হবে। এইটা যেটা নিলাম সেটা হেমিকিটাল, কারণ একটা কিটোন থেকে শুরু করেছি, অ্যাসিটোন, আর একটা OH আছে আর একটা OR আছে, অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে এটা হেমি। যদি এটাও CH3 হয়ে যেত বা অন্য কোনো অ্যালকাইল গ্রুপ হতো তাহলে সেটা হয়ে যেত শুধু কিটাল। এবার এখানে বেস দিলাম, বেসটা H+টাকে টানলো, এদিক দিয়ে একটা -I এফেক্ট কাজ করছে, আবার এদিকে একটা -I এফেক্ট কাজ করছে। তার ফলে এই Hটা অ্যাসিডিক, কিন্তু খুব বেশি স্টেবল নয়। এটা স্ট্রং বেস বলে এখান থেকে এক্সট্রাক্ট করছি। তাহলে বন্ডটা কি হবে, এর মাথায় খুলবে, দিয়ে O- হবে। H+ আর OH- জল বেরিয়ে গেল। এই স্টেপটা হচ্ছে ফার্স্ট, অর্থাৎ বেরিয়ারটা কম। তাহলে এখানে যারা পার্টিসিপেট করেছে তারা যেটা রিয়াকশন রেট ইকুয়েশন, সেই রেট ইকুয়েশনে তারা অ্যাপিয়ার করবে না। এবার কাজ হচ্ছে যে এই মাইনাসটা এখানে প্লেস করা, অর্থাৎ ও নিজেই করবে আর এটা বেরিয়ে যাবে। ফলে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে ফেরত চলে আসবে। তাহলে পাচ্ছি আমরা অ্যাসিটোন, CH3 সিঙ্গেল বন্ড C, ডবল বন্ড O, বন্ড CH3, আর এটা বেরিয়ে গেল, CH3O- বেরিয়ে গেল। এখানে যে জল তৈরি হয়েছে সেই জল থেকে ও আবার H+ বের করে দেবে, নিয়ে হয়ে যাবে CH3OH, আর OH- আবার ফেরত চলে আসবে। এই রিয়াকশনটা হচ্ছে যেটা সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে স্লো স্টেপ। সরি, ফাস্ট নয়, ইট ইজ স্লো। স্লো মানে হচ্ছে RDS, বেরিয়ারটা বড়। বেরিয়ার যদি বড় হয় তাহলে এখানে যে পার্টিসিপেট করেছে সেই পার্টিসিপেশনে তার প্রভাবটা কিন্তু রেট ইকুয়েশনে আমরা দেখতে পাবো, অর্থাৎ এ রিয়াকশনের রেটকে কন্ট্রিবিউট করে। তাহলে এটা হবে ইউনিমলিকুলার। স্লো স্টেপে একজন অ্যাপিয়ার করেছে, তাহলে ইউনিমলিকুলার হবে। আচ্ছা, ওভারঅল কিন্তু এলিমিনেশন, কারণ এখান থেকে কি কি বেরিয়ে যাচ্ছে, একটা CH3O বেরোচ্ছে আর একটা H বেরোচ্ছে, তাহলে CH3OH বেরোচ্ছে, তাহলে একটা এলিমিনেশন ফার্স্ট অর্ডার হলো। তাহলে কি কি হলো এখন অবধি, এলিমিনেশন হলো, ইউনিমলিকুলার হলো, আর এইটা হচ্ছে এর কনজুগেট বেস। কেন না, একে যদি একটা H+ দেওয়া হয় তখন এটা হবে, H+ ছাড়লে এটা হবে, তাহলে এটা যদি অ্যাসিড হয় এটা হবে কনজুগেট বেস, তাই এটা E1CB। আরেকটা ভালো এক্সাম্পল আছে, পপুলার খুব, আমরা যদি এই যৌগটা থেকে শুরু করি, এর নামটা হোমওয়ার্ক দিচ্ছি, নামটা যদি করতে পারিস তাহলে জানবি তুই IUPAC নোমেনক্লেচারের যে প্রসিডিওর সেটা তুই ভালোভাবে শিখে গেছিস। এটা কমেন্ট সেকশনে পোস্ট করবি নামগুলো, এক্সাম্পল 2 এর রিয়াক্ট্যান্ট বলে আর এক্সাম্পল 2 এর প্রোডাক্ট বলে। এটা হচ্ছে ডাইক্লোরো ট্রাইফ্লুরো ইথেন, কিন্তু এই পজিশনগুলো বলতে হবে, কোনটা আগে বলবো কোনটা পরে বলবো, এই ব্যাপারটাই মেনশন করবি। তাহলে এখানে আমরা কীরকম ডিজাইন করেছি, এখানে একটা H রেখেছি,
এটা অবশ্যই অ্যাসিডিক হাইড্রোজেন, কারণ এদিক দিয়ে মাইনাস আই এফেক্ট আছে, এদিক দিয়ে মাইনাস আই এফেক্ট আছে, আবার এখানে 3টে ফ্লুরিন, তারা অত্যন্ত ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ এদিক দিয়েও মাইনাস আই এফেক্ট আছে, ফলে এটা অ্যাসিডিক হাইড্রোজেন। এবার আমি দেবো একটা স্ট্রং বেস, সে ETO মাইনাস, অর্থাৎ C2H5O মাইনাস, আর এইটা দিলে সলভেন্ট হিসেবে C2H5OH রাখতেই হবে। এই মাইনাসটা কি করবে, এটাকে এক্সট্রাক্ট করবে। এবার সাধারণত এলিমিনেশন রিয়াকশন আমরা কীরকম দেখেছি, এই বন্ডটা এখানে প্লেস করবে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, কিন্তু মুশকিল হলো লিভিং গ্রুপ এখানে ভীষণ দুর্বল, বেরোতে চায় না। এটা যদি বিআর হতো হই হই করে বেরিয়ে যেত, তখন একটা এলিমিনেশন সেকেন্ড অর্ডার হয়ে যেত, এক ধাপে বিক্রিয়াটা হচ্ছে এবং তাতে দুজন পার্টিসিপেট করছে, কিন্তু লিভিং গ্রুপ দুর্বল, তাই কি হলো, মাইনাসটা এর মাথায় থেকে গেল। তাহলে সি মাইনাস, দুটো ক্লোরিন আছে, আর 3টে ফ্লুরিন আছে তার পাশের কার্বনে। এবার কি হলো, মাইনাস আই এফেক্ট দিয়ে তো স্টেবিলিটি পাচ্ছে এটা, পাশাপাশি ক্লোরিনের যে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে সেখানেই মাইনাসটা রেজোনেন্স করে স্টেবিলিটি পাবে, তাই এই মাইনাসটা কিন্তু টিকবে। এবার এইটা H প্লাস ছাড়লে এটা হয়, তাহলে এটা অ্যাসিড, এটা তার কনজুগেট বেস, সেই জন্য এটা আমরা সিবি বলতে পারবো, কনজুগেট বেস। আর এই স্টেপটা হচ্ছে ফার্স্ট, অর্থাৎ এদের কোনো কন্ট্রিবিউশন থাকবে না রেট ইকুয়েশনে। এর পরেরটা স্লো স্টেপ কীরকম, নাই মাইনাসটা এখানে প্লেস করলো আর এটা বেরিয়ে গেল, এটা স্লো হবে, আস্তে আস্তে হবে। তাহলে এটাই হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। আর এখানে একজন পার্টিসিপেট করেছে, তো এটা ইউনিমলিকুলার হবে। আরেকটা বিষয়, আমি যদি এটার সঙ্গে ফাইনাল প্রোডাক্টটা দেখি, ফাইনাল প্রোডাক্টটা কি আগে করে নিই, এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে পরিষ্কার, আর এখানে একটা সিএল, এখানে সিএল, এখানে এফ, এখানে এফ, দুটো ফ্লুরিন, দুটো ক্লোরিন, তাহলে এটা হবে ডাইক্লোরো ডাইফ্লুরো ইথিন, কিন্তু পজিশনটা বলতে হবে, পজিশনের একটা খেলা আছে, কোনটা আগে বলবো, ক্লোরিন না ফ্লুরিন, সেগুলো বলতে হবে। তাহলে এটার সঙ্গে এটা যদি কম্পেয়ার করি, তাহলে কি হচ্ছে, এখানে একটা এইচ নেই আর একটা এফ নেই প্রোডাক্টে, তাহলে এলিমিনেশন হয়েছে, একটা বড় মলিকিউল থেকে স্মল মলিকিউল বেরিয়ে গেছে, সো ইট ইজ এলিমিনেশন। স্লো স্টেপ মানে যেখানে বেরিয়ারটা বড় সেখানে একজন পার্টিসিপেট করেছে, সো ইট ইজ ইউনিমলিকুলার, এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। আর এটা হচ্ছে কনজুগেট বেস ইন্টারমিডিয়েট, সো ইট ইজ E1CB। তাহলে এই দুটো পপুলার এক্সাম্পল দিয়ে আমরা E1CB কি সেটা বুঝে গেলাম। এবার যেটা করব আমরা সেটা হচ্ছে যে কম্পারেটিভ স্টাডি অফ E1, E2 অ্যান্ড E1CB। E1 পড়েছি, E2 পড়েছি, E1CB শিখলাম, এটা কম্পারিজন করে নিই, তাতে আমাদের আইডিয়া আসবে। E1 মানে ইউনিমলিকুলার, তাহলে এটা স্টেপ ওয়াইজ হতে হবে, একটা ফার্স্ট স্টেপ থাকবে, একটা RDS থাকবে, স্লো স্টেপ। সেই RDS-এ একজন অ্যাপিয়ার করবে, সেই কন্ট্রিবিউট করবে রিয়াকশন রেটকে, রেট ইকুয়েশনে সেই অ্যাপিয়ার করবে, সেই জন্য এটা স্টেপ ওয়াইজ, অর্থাৎ বহুধাপ বিক্রিয়া, নট এলিমেন্টারি। এইটা কিন্তু এলিমেন্টারি, কনসার্টেড ওয়েতে হবে, এক ধাপে হবে, এক ধাপে হবে, সেটার বেরিয়ারটা বড়, তাহলে সেটাই RDS, সেখানে দুজন অ্যাপিয়ার করছে, অর্থাৎ এলিমিনেশন করার জন্য তো একটা বেস লাগবে, তার ইনভলভমেন্ট আছে প্লাস রিয়াক্ট্যান্টের ইনভলভমেন্ট আছে, সেই জন্য এটা সেকেন্ড অর্ডার। আর এখানেও তাই স্টেপ ওয়াইজ হচ্ছে, সেটা আমরা দেখেছি। তাহলে যদি মেকানিজমটা বলে কত স্টেপে হয়েছে, তাহলে E2 হচ্ছে একমাত্র এলিমেন্টারি সিঙ্গেল স্টেপ, আর E1CB আর E1 হচ্ছে কিন্তু স্টেপ ওয়াইজ। নেক্সট হচ্ছে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট দিয়ে E1 যাবে, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। আর এখানে যেহেতু কনসার্টেড স্টেপ, এখানে একটাই ট্রানজিশন স্টেট দিয়ে পেরিয়ে যাবে, দেয়ার উইল বি নো ইন্টারমিডিয়েট। এটা পুরোনো ভিডিওগুলো দেখলে বোঝা যাবে। কার্ব অ্যানায়ন ইন্টারমিডিয়েট দিয়ে যাচ্ছে এটা, কারণ ওটা অ্যাসিড হচ্ছে রিয়াক্ট্যান্টটা, তার কনজুগেট বেস, তাহলে কার্ব অ্যানায়ন, অথবা অক্সিজেনের মাথাতেও থাকতে পারে বা অন্য কারোর মাথাতেও থাকতে পারে। বেশ, নেক্সট এখানে স্ট্রংলি টু মডারেটলি অ্যাসিডিক মিডিয়াম, অর্থাৎ অ্যাসিডিক মিডিয়াম হলেই সাধারণত হয় এটা, E1টা স্ট্রং থেকে মডারেট অ্যাসিডিক হতে হবে, আর এখানে কোনো প্রেফারেন্স নেই E2-তে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মডারেট টু স্ট্রংলি বেসিক, মিডিয়ামটা হতে হবে ক্ষারীয়, সেখানে মডারেট থেকে স্ট্রং বেসিক হতে হবে। আচ্ছা, লিভিং গ্রুপ, এটা ভালো লিভিং গ্রুপ হতে হবে, কারণ
কার্বোক্যাটায়ন জেনারেট করছে, তাহলে লিভিং গ্রুপটা বেরিয়ে গিয়ে আগে কার্বোক্যাটায়নটা জেনারেট করবে, তাহলে এর পালাবার ইচ্ছা থাকতে হবে ভালো রকম। আর এর ক্ষেত্রে তো কোনো ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে না, ফলে লিভিং গ্রুপ যে আগে পালিয়ে যাবে তা নয়। তাহলে বেস অ্যাটাক করবে, H+ এক্সট্রাক্ট করবে, আর লিভিং গ্রুপ একসাথে বেরোবে। তাই এখানে বেসের ওপরেও নির্ভর করছে, আবার রিয়াক্ট্যান্টের ওপরেও নির্ভর করছে। তাই এখানে লিভিং গ্রুপটার থাকলেই হবে। আর এটাতে কিন্তু পুওর লিভিং গ্রুপ হতে হবে, কারণ পুওর লিভিং গ্রুপ হলে তখনই ওই কনজুগেট বেসটা টিকবে, বেরোতে চাইছে না, অথচ প্রোটন এক্সট্রাক্ট হয়ে গেছে, তাহলে মাইনাসটা টিকবে। আর এখানে তো একটা হাইড্রোজেন এলিমিনেট করতে হয়, বিটা হাইড্রোজেনটা লেস অ্যাসিডিক হতে হবে, অর্থাৎ আগে এলিমিনেশন যেন না হয়ে যায়। আর এখানে অ্যাসিডিক হলে ভালো হয়, অ্যাসিডিক বিটা হাইড্রোজেন, কারণ এক্সট্রাকশনটা হবে সাইমেলটেনিয়াসলি, লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। আর এখানে আরও বেশি অ্যাসিডিক হতে হবে, কারণ লিভিং গ্রুপ বেরোয়নি কিন্তু বিটা হাইড্রোজেন বেরিয়ে বসে থাকবে। তো এটা হচ্ছে কম্পারিজন।